শম্পা সাহার লেখা গল্প খিদে। অগ্রায়ণ শেষে পৌষ। ঝিনাই নদীর তীর সংলগ্ন ক্ষেত ফসল শূন্য। অনাদরে শুধু সেখানে পড়ে আছে নড়া। শূন্যতা ভরা মাঠে এখন হাহাকার। উত্তরের হাওয়ার সাথে ঝিনাইয়ের হিমেল হাওয়া গাছের শুকনো পাতা জড়ায়। পশ্চিমে চাঁদ ওঠে পূব আকাশে, রাত গভীর হয়, কুয়াশায় মিশে থাকে জ্যোৎস্না, অস্পষ্ট ঘোলা ঘোলা। অস্পষ্ট সেই জ্যোৎস্নায় ডানা মেলে পেঁচা ওড়ে, বাঁশবাগানে বাদুর ডানা ঝাপটায়। সারা রাত ধরে হিমে ভিজে গাছেরা যেন স্নান করে ওঠে। দীর্ঘ রাত শেষ হয় এক সময়। পাখি ওড়ে ঝিনাইয়ের কাদা জলে গিয়ে শামুক গুগলি মাছ খোঁজে। দল বেঁধে শিউলিরা যায় খেজুর গাছ থেকে রস ভরা কলসি নামিয়ে আনে। সকাল থেকেই আজ সরগরম ঘোষ বাড়ি। পৌষ সংক্রান্তি আসন্ন। 2-3 দিন আগে থেকেই তার আমেজ শুরু। কাক ভরে বাড়ির ঢেঁকিশাল গোবর দিয়ে নিকানো হয়। সকাল থেকেই ঢেঁকিতে পার পড়ছে। আশেপাশে 4-5 ঘর থেকে বৌঝিরা এসে অপেক্ষা করছে কখন তারা ঢেঁকি ফাঁকা পাবে। তাদের হাসাহাসি, কথা বলা বলি, কোনো কিছুতেই মন নেই চাঁপার। ঢেঁকিতে পার দিচ্ছে সে। ক্লান্ত পরিশ্রান্ত চাঁপার শরীরে পৌষের শীতেও ঘাম। মুষলের আঘাতে ঢেঁকির গড়ের ভিতরে চাল ভাঙছে। আর অন্যদিকে চাপার মনের মধ্যে ভাঙন, অতীতের স্মৃতির ভাঙন। একসময় পৌষ সংক্রান্তিতে তাদের বাড়িতেও পিঠা হতো। পৌষের শীতে সে আর তার দাদা মানিক উনুনের পাশে বসে তাপ শুষে নিত। উনুনের পাশে বসলেই মানিক মায়ের বারণ সত্ত্বেও উনুনের গর্তে থাকা খড়ি নাড়াত। ছোট ছোট হলুদ হলুদ আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে আসত। খুব মজা পেত চাপা। মা সরু চাকলি, পাটিসাপটা, ভাপা, চিতই পিঠা বানাতো আর বলতো তার ছেলেবেলার মামার বাড়ির গল্প। কত উৎসব হতো সেখানে। টুসু পরব, মকর চাঁদ, পৌষ আগলানো রীতিতে খুব ভোরে আমের সরা দিয়ে ঘট বসিয়ে ধান লক্ষ্মীর পূজা করা হতো। তুলসী তলায় কল্পনায় আলপনায় আঁকা হতো চোখ লক্ষ্মীর চরণ, চাষের যন্ত্রপাতি। এরপর চিরকাল লক্ষ্মীকে অচ্ছেদ্য বন্ধনে বেঁধে রাখার জন্য ঘরের আসবাবপত্র, জানালা সবকিছু খড় দিয়ে বেঁধে রাখা হতো। কত পিঠা তৈরি হতো, কি সব বাহারি নাম! চন্দ্রপলি, মোহনবাসী, চন্দন পাতা, ক্ষীরমুরলি, আরো কত কি। মা বলতো আর চাপা শুনত। জীবন চলছিল নিশ্চিন্তভাবে, অভাবহীন, শঙ্কাহীন, উদ্বেগহীন। লাল সুরকি বিছানো পথে দুপাশের ফসলের ক্ষেতের মধ্যে দিয়ে সে আর মানিক স্কুলে যেত। সাথে থাকতো রতন, মিনু, তনু, সালাম, অতসী। বেলা বাড়লে বাবা যেত মাঠে, বর্গা চাচিদের তদারকি করত, আর মা আসতো এই ঘোষ বাড়িতে রান্না করতে। স্কুল শেষে বাড়ি ফিরে সামনের উঠোনে ওই কদম গাছের নিচে কুমিরডাঙ্গা, কিতকিত, ইচিং বিচিং খেলা। রাতে বাতি চলে গেলে হারিকেনের আলোয় বই নিয়ে বসা। বছরে একবার পুজোর সময় নদীর পার হয়ে শহরে গিয়ে জামা কেনা। ক্লাস 8-এ ওঠার সময় 3 বিষয়ে ফেল করলো মানিক। পড়া বাদ দিয়ে দিল। প্রাইমারি স্কুল শেষে চাপা উঠে গেল হাই স্কুলে। মাসে নিয়ম করে 3 দিন তার স্কুলে যাওয়া বন্ধ হলো। একই সাথে ছেলেদের সাথে খেলাও বন্ধ। হঠাৎই ছন্দপতন। মায়ের বুকে ব্যথা, জ্বর। সরকারি হাসপাতালের ডাক্তারের কথা মতো মাকে শহরের হাসপাতালে ভর্তি করা হলো। জমি বিক্রি করে মায়ের চিকিৎসা করা হলো, কিন্তু মা বাঁচেনি। এলোমেলো হয়ে গেল সব কিছু। একদিকে শোক, দুঃখ, অন্যদিকে অভাব,
ঘরে চাল বারুদ্ধ, স্কুল বন্ধ হয়ে গেল চাঁপার। কামলা খাটতে শুরু করলো মুকুন্দ, আর মানিক পড়া তো আগেই ছেড়ে দিয়েছিল। সে সিগারেটের নেশায় পেল তাকে। স্টেশনে, বাজারে, চায়ের দোকানে 7 দিন কাজ করে, তো আবার দিন 15 বন্ধ। ঘোষবাড়িতে কাজ নিল চাঁপা। মা চলে যাবার পর চাঁপার কৈশোরটাও যেন সাথে করে নিয়ে চলে গেছে। এক লহময় বড় হয়ে গেছে সে। বুঝতে পারে তার শরীরের দিকে অকারণে অনেকেই তাকিয়ে থাকে। মা নেই বলেই কি, সেসব চাহনিতে লোভ ছাড়া আরো কিছু থাকে। কি থাকে সেটা বুঝেছিল মাসখানেক আগে। সেদিন সন্ধ্যায় ছাদে গিয়েছিল জামা কাপড় তুলতে। এবারে ছোট কর্তাবাবু তাকে একলা পেয়ে জড়িয়ে ধরে ঠোঁট কামড়ে দিয়েছিল। অথচ ঘরে তার লক্ষ্মী প্রতিমার মতো বউ। রাগে ঘেন্নায় শরীর রিরি করে উঠেছিল। পাশের গ্রাম থেকে বিয়ের ঘর এসেছে অলকার জন্য। তার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, চোখ মুখের গঠনও ভালো। আজও সেই নীল রঙের শাড়িটা পরে ছেলেপক্ষের সামনে বসেছিল অলকা। মেয়ের সপক্ষে দুটো কথা বলতেই ছেলের বাবা বলে উঠল, নিজের মেয়ের প্রশংসা সবাই করে, আর তাছাড়া লেখাপড়া দিয়ে কি বা হবে, সংসার করতে তো আর লেখাপড়া লাগে না। চুপ করে গেল বিনয়। ছেলের জ্যাঠার স্বর আরো চড়া হলো। পণের কথা শুরু হতেই বুকটা কেঁপে উঠল বিনয়ের। পণের পাল্লা ভারী হয়ে উঠতে লাগলো, সোনায়, নগদ টাকায়। এসবের সাথে ছেলের শখের একখানা মোটর সাইকেল। বিনয় ক্ষীণ স্বরে শুধু একবার বলল, বোঝেনি তো আমাদের অবস্থা। মোটর সাইকেলটা যদি বাদ দেওয়া যায়। মেয়ে তাহলে আপনাদের ঘরেই থাকুক, আমরা আজ উঠি তাহলে। উঠেও দাঁড়ালো একজন। বিনয়ের কাতর কণ্ঠে অনুরোধের পর পরিবেশ শান্ত। ছেলেপক্ষের হাসাহাসিতে ঘর সরগরম হয়ে উঠল। শুধু বিনয়ের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। ছেলেপক্ষের এই দাবির কাছে রাজি না হয়ে অন্য কোনো উপায়ও তো নেই। আগে 7-7বার ছেলেপক্ষরা এসে ফিরে গেছে। সেও তো ওই একই কারণ, পণের টাকা। বিয়ের যোগ্য আরো 3টে মেয়ে যে তার ঘরে। মনে মনে হিসেব করছিল সে, উত্তরের জমিটাও বন্ধক দিতেই হবে। দুধের গরু দুটো বিক্রি করলেও শেষ পর্যন্ত বিয়ের খরচ উঠবে কি? বারান্দার সিঁড়ির মুখে বসেছিল চাঁপা। ফাল্গুনের শেষ, বাতাসে আমের মুকুলের গন্ধ। সূর্যের আলোয় যে পলাশ শিমুলের লাল সারাদিন আগুনের মতো উজ্জ্বল, সে রং এখন অনেক স্তিমিত। পশ্চিমের আকাশে অস্তগামী সূর্য। তবে সন্ধে নামতে এখনো দেরি। আজ বিয়ের দিন ঠিক হলো অলকার। পণের টাকাও দিয়ে দিতে হলো আজ। তাই ও বাড়িতে এখন উলু আর শঙ্খধ্বনি। দূর থেকে ভেসে আসা সেই শব্দ চাঁপার বুকের অনেক গভীরে কি আঘাত করতে লাগলো। কি গভীর শূন্যতা, কি হাহাকার। ঘরে এলো সে। বেশ অন্ধকার, তবু আলো জ্বালালো না। পাশের ঘরে শুয়ে ঘুমাচ্ছে মানিক। আজ কাজে যায়নি সে। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই স্টেশনের পাশের ওই চায়ের দোকানে গিয়ে আড্ডা দেয় আর মদ নিয়ে বসে। খাটের নিচ থেকে বড় ট্রাঙ্কটা বের করলো চাঁপা। খুলতেই বিশ্রী একটা গন্ধ। মায়ের শাড়ি। হাত রাখলো সে। মায়ের স্পর্শ পাকা সব কিছু। একটা পুঁটলি বের করলো। তাতে একজোড়া মায়ের হাতের সোনার বালা, তার বিয়ের জন্য জমিয়ে রাখা। অসুখেও বিক্রি করতে দেয়নি মা। স্বামী, সংসার, সন্তানই তো তার জীবনের এখন একমাত্র স্বপ্ন। তবে তার মা নেই,
দাদা নেশাখোর, পণ দেবার মতো টাকাও নেই তাদের। তাই সে স্বপ্ন আর যোজন যোজন পথ জুড়ে। ছোট কর্তাবাবুর ছেলের অন্নপ্রাশন ছিল আজ। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীতে মুখরিত বাড়ি। অনেক খাবার দিয়েছে গিন্নিমা, পোলাও, ভাজি, মাছের কালিয়া, মাংস, আরো কত কিছু। অনেক দিন ভালো খাবার জোটেনি। কলাপাতা দিয়ে ঢেকে নিয়ে ফিরছিল চাঁপা। তিনজনের একবেলা পেট ভরে খেয়েও বাকি থাকবে, রাতেও হয়ে যাবে এ দিয়ে। মনে মনে সেই কথাটাই ভাবছিল সে। পেটের ক্ষুধাটা বারবারই মোচড় দিয়ে উঠছে। আকাশের দিকে তাকালো চাঁপা। আষাঢ়ের শেষ, অথচ বৃষ্টি নেই। মাঠ ঘাট, ফসলের ক্ষেত সব শুকনো, জলহীন। মাঝে মাঝেই রাতের দূরের আকাশে বিদ্যুতের রেখার সাথে ক্ষীণ আলো দেখা দিয়ে সাথে সাথে মিলিয়ে যায়। জলহীন মেঘ, তাই বৃষ্টি হয় না। মসজিদ পাড়াবার পর পাকা রাস্তাটা শেষ। মাটির পথ ধরে হাঁটতে থাকে চাঁপা। নির্জন নিরিবিলি দুপাশে পাট ক্ষেত। এই পথেই রতন মেম্বারের ছেলে তার দুই বন্ধুকে নিয়ে হিজল গাছের নিচে দাঁড়িয়ে আড্ডা দেয়। এতক্ষণ গুমোট হয়েছিল, এখন বেশ বাতাস বইছে। এক ঝাঁক টিয়া এসে বসল বাবলা গাছের মাথায়। আমার পথ ছাড়েন আপনারা, যেতে দেন। ওরা পথ ছাড়ে না, আরো এগিয়ে আসে। এত তারা কিসের সুন্দরী? আমি আপনাদের বোনের মতো। বোন না বিবি? তিনজনের এক বিবি। সবাই ওরা একসাথে হেসে ওঠে। আমরা গরিব মানুষ, এই খাবারের জন্য সবাই অপেক্ষা করে আছে বাড়িতে। গরিব থাকবি না? কাল শহরে চল আমাদের সাথে, সারাদিন ঘুরবো, বেড়াবো। তারপর তোর তোর যা পছন্দ, শাড়ি, গয়না সব কিনে দেব রে। দয়া করে যেতে দেন আমাকে। ওরা পথ ছাড়ে না, আরো এগোয়। চাপার হাত ধরে টানে। চল, তোকে একটু সোহাগ করি। অভুক্তের ক্ষুধার ভাত ছড়িয়ে পড়ে পথে। আর এর পরের ঘটনা অপ্রত্যাশিত, নির্মম, অবর্ণনীয়। পাট খেতে ওরা চারজন কামড়ে আঁচড়ে ক্ষত বিক্ষত করে চাপার নগ্ন শরীর। রক্তে ভেজে মাটি। সন্ধ্যা গড়িয়ে রাত নামে। পশ্চিম আকাশের এক কোণে উজ্জ্বল হয়ে ওঠে শুক্লপক্ষের দ্বিতীয়ার এক ফালি চাঁদ। দেরিতে হলেও বর্ষা এসেছে। আকাশে মেঘ। সময় অসময় নেই সকাল, দুপুর, রাত। মেঘের গর্জন, কখনো বৃষ্টি মুষলধারে, কখনো হালকা ভাবে। একটানা 4-5 দিন পর আজ মেঘের আড়ালে সূর্য উঁকি দিচ্ছে। রোদ উঠল দুপুরে। বিকালের দিকে চাপাদের বাড়ির আঙ্গিনায় এসে দাঁড়ায় মেম্বার। জানালা বন্ধ। অন্ধকার ঘরে ভ্যাপসা গন্ধ, তেল চিটচিটে বিছানা, বালিশ। চাপার বাবা চেয়ারে গিয়ে দেয়। যা হবার তা হয়ে গেছে মুকুন্দ, মামলাটা তোমরা তুলে নাও। পাশের ঘরে কাঁথা গায়ে শুয়েছিল চাপা। সেদিন রাত থেকে অপ্রকৃতিস্থ, জ্বর, সাথে ভয়ের এক ঘোর লাগা অবস্থা। পরদিন সকালে কে যেন তাকে নিয়ে প্রথমে হাসপাতাল, পরে থানায় নিয়ে গিয়েছিল। মামলা হয়েছে। 3 জনই ওরা এখন জেল হাজতে। সময়ের সাথে সাথে সেই ঘটনার রেশ চাপার মনের মাঝে একটু থিতিয়ে এসেছিল।
অপরিচিত কণ্ঠস্বরের এই কথা শুনে তা যেন আবার জেগে ওঠে। খুঁড়িয়ে খুঁড়িয়ে ধীর পায়ে চাঁপা এসে দাঁড়ায় এই ঘরে। মেম্বার হয়তো কোনোদিন চাঁপাকে দেখেছে কিংবা দেখেনি, কিন্তু তার মনে চাঁপার যে ছবি ছিল, এ চাঁপা তো সে চাঁপা নয়। তার সামনে দাঁড়ানো চাঁপার মুখ, চুল রুক্ষ, এলোমেলো উৎভ্রান্ত চেহারা, গলায় ঠোঁটে গালে নখ আর দাঁতের আঁচড়ানোর ক্ষত দাগের শুকিয়ে যাওয়া চিহ্ন। চাঁপার দিকে তাকিয়ে মেম্বার পুনরায় বলে, ছোট মানুষ, বুঝতে পারে না ভুল করে ফেলছে। আগুন জ্বলে গেল মাথায়, শরীরে। চিৎকার করে উঠল চাঁপা, ছোট মানুষ, বুঝতে পারে নাই আমার জীবনের কি হবে এখন। হাঁপাতে হাঁপাতে আবার বলে সে, আমি মামলা তুলব না। এই অন্যায়ের বিচার হবে। আমি মামলা তুলব না। না না না। চাপার ভিতরে দুঃখ, কষ্ট, ক্ষোভ, চারিদিকে সব কিছু ভেঙে তছনছ করে দিতে চায়, আগুন জ্বালিয়ে নিঃশেষ করে দিতে চায়, কিন্তু পারে না। হু হু করে কাঁদতে শুরু করে সে। তবে সেই কান্নাকে আমল দেয় না মেম্বার। উঠে চলে যাওয়ার সময় বলে, তুমি একবার বাড়িতে আমার সাথে দেখা করো মুকুন্দ। বর্ষা আকাশ জুড়ে ছেয়ে থাকা মেঘে রাতের অন্ধকারকে গাঢ় থেকে গাঢ়তর করে। ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে সবাই, শুধু নির্ঘুম রাত কাটে চাঁপার। মরার মতো বিছানায় শুয়ে থাকে সে। একাকী জেগে জেগে সে শুনতে থাকে ঘরের চালে বৃষ্টি পড়ার শব্দ, নতুন জলে উঁচু স্বরে ব্যাঙ ডাকার শব্দ, একটানা ঝিঝি ডাকার শব্দ। যদিও বা একটু চোখ লেগে আসে, তখনই ভয়ঙ্কর দুঃসহ সেই স্মৃতি তাকে ঘিরে ধরে, আঁচড়ায়, কামড়ায়, ক্ষত বিক্ষত করে তাকে। নিজেকে মনে হয় উঠোনে করে দাঁড়িয়ে থাকা বজ্রপাতে পুড়ে যাওয়া ওই তাল গাছটার মতো, মাটি থেকে জল নিয়ে নিষ্প্রাণ হয়ে শুধু বেঁচে থাকা, পাতা ফুল ফলহীন। অন্ধকার চিরে মাটি কাঁপিয়ে যন্ত্র দানবের মতো আসে রাতের শেষ ট্রেন। চাকার সাথে রেল লাইনের ঘর্ষণের ওই শব্দ কি তাকে ডাকে? না, তাকে ডাকে ভরা বর্ষার উন্মত্ত ঝিনাইয়ের ঢেউ। দূর থেকে ফজরের আজানের সুর ভেসে আসে। পশ্চিম আকাশে চাঁদ ডোবে, অন্ধকার আরো গাঢ় হয়। মেম্বারের বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি মুকুন্দের। আজ সন্ধ্যায় বাজারের পথে দেখা মেম্বারের লোকের সাথে সে এক প্রকার জোর করেই মুকুন্দকে নিয়ে এলো। সেগুন কাঠের দামি সোফায় বসে টিভি দেখছিল মেম্বার। সেখানে চলছে মেয়েদের উদ্দাম নৃত্য। চোখ সরিয়ে মুকুন্দের দিকে তাকালো মেম্বার। শোনো মুকুন্দ, মেয়েকে বোঝাও, মামলা তুলে নাও, 50,000 টাকা দিচ্ছি। কি যেন নাম তোমার ছেলের? মানিক। হ্যাঁ, শুনেছি পকেট মারতে গিয়ে ধরা পড়ে সে এখন জেলে। আমি কিন্তু বললেই ওকে বের করে দেবে। মামলাটা তোমরা শুধু তুলে নাও, পরে আরো 20,000, চাইলে আরো বেশি। মেম্বারের কাছ থেকে টাকাটার কথা শোনার পর থেকেই মনের মধ্যে এক আনন্দের অনুভূতি। না, ভগবান একেবারে নিষ্ঠুর না। সামনে আলোর দিশা। দৈনিক খেতে বসলে গলা দিয়ে খাবার নামতে চাইতো না, মুখে তেতো বিস্বাদ লাগত। আজ ভাত চেয়ে নিল মুকুন্দ। খাওয়া শেষে উঠে যাবার সময় কপির হলুদ আলোয় মেয়ের শীর্ণ পাণ্ডুর মুখের দিকে তাকিয়ে প্রতিদিন সে বলে যায়, খেয়ে নে। অথচ আজ কিছুই বলল না সে।
এহেন পার্থক্যটা কি চাপার চোখে ধরা পড়ল না? সে কি বুঝতে পারল তার বাবার মনের গভীরে আনন্দের এক চোরা স্রোত বয়ে চলেছে? রাতে বিছানায় শুয়ে একটা হিসাব করছিল মুকুন্দ। 50,000 টাকার হিসেব। ঘরের চাল আগে বদলাতে হবে, বর্ষায় বৃষ্টির জল পড়ে ঘরে, একটা দুইটা ছাগল কিনলে, আর স্টেশনে যদি একটা পান বিড়ির দোকান দেওয়া যায়। আজকাল শরীরটাও তো আর সায় দেয় না এত পরিশ্রম করতে। এতগুলো টাকা দেখলে চাপাও নিশ্চয়ই আপত্তি করবে না মামলা তুলে নিতে। চাপার ছিন্ন দেহটা পড়েছিল রেল লাইনের ওপরে। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে থেতলে আছে পেট, বিভৎস, চোখে দেখা যায় না। আকাশ থমথমে, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। মরাকে ঘিরে থাকা জটলা কখনো বাড়ছে, কখনো কমছে। নির্বাক মুকুন্দ, তার আর্তনাদ নেই, বিলাপ করে কান্না নেই। শুষ্ক চোখে, পরম স্নেহে, গভীর মমতায় সে শুধু চাপার হাত ধরে বসে আছে। টাকাটা দেওয়ার 3-4 দিন পর মেম্বার আবার ডেকেছিল তাকে। টাকাটা আমি তোমাকে এমনি এমনি দেয় নাই, মামলা তোলা কদ্দূর? দৈনিকই চাপাকে কথাটা বলতে চেয়েছে মুকুন্দ, কিন্তু পারেনি। আজ বিকালে বাড়ি ফেরার পথে মেয়ের প্রিয় পাবদা মাছ সে নিয়েছে বাজার থেকে। রাতে খাওয়া শেষে কথাটা তুলেছিল সে। যা হবার তা তো হয়ে গেছে, কোনো কিছুই তো আর ফিরে আসবে না মা। মেম্বার 50,000 টাকা দিছে, বলছে মামলা তুলে নিলে পরে আরো 20,000। চ কাল পরশু চল, মামলাটা না হয় তুলেই আসি। কথাটা শুনে কোনো কথাই বলেনি চাপা, শুধু এক দৃষ্টি চেয়েছিল তার বাবার দিকে। রাগ, দুঃখ, ঘৃণা মিশেছিল তার সেই দৃষ্টিতে। তার বাবার প্রতি ঘৃণা, নিজের প্রতি ঘৃণা, জগৎ সংসারের প্রতি ঘৃণা। শুধু তখন সেই মুহূর্তেই নয়, তারপর কেটে গেছে আরো 2 দিন। এই 2 দিন ওই মেয়ের মুখের দিকে তাকানোর সাহস হয়নি মুকুন্দর। একবারও প্রশ্নও করেনি যে মেয়েটা খেয়ে আছে না খেয়ে আছে। স্টেশন মাস্টার, থানার দারোগা, জমাদার আসে। জমাদার মরা সরিয়ে দেয় রেল লাইন থেকে। নিয়ম মতোই মরা এখন যাওয়ার কথা মর্গে। মেম্বারকে দেখা গেল দারোগার সাথে কথা বলতে। ছেলের জন্য জলের মতো টাকা খরচ হচ্ছে তার। অবশ্য ছেলেরা দোষ কি? তাদের বাড়িতে আশ্রিত গরিব ওই বিধবার সাথে সেও তো বাপের রক্তই তো বইছে ছেলের শরীরে। তবুও আজ তার চোখে মুখে একটা বেশ খুশির আভাস। পথের কাঁটা যেটুকু ছিল সবই তো শেষ এখন। ছেলেকে তো এখন সহজেই ছাড়িয়ে আনা যাবে। মেম্বারের গলা শোনা গেল, আমি আবার ওই গরিব মানুষদের কষ্ট সহ্য করতে পারি না। মরাটা ছেড়ে দেন, শ্মশানেই নেওয়া হোক। কি দরকার অত ঝামেলার? পোড়ানোর তো একটা খরচ আছে, সেটুকুর সামর্থ্য তো ওদের নেই। আমি ছাড়া আর কে থাকবে ওদের পাশে? মানিককে ছাড়ানোর ব্যবস্থা তো আমাকেই করতে হবে। সব ঝামেলা মিটে গেলে আজ রাতে না হয় এই গরিবের বাটিতে 2 ডাল ভাত খেয়ে যাবেন। কিছুক্ষণ আগে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ দমকা হাওয়া উঠল, আর সেই দমকা হাওয়ার তোড়ে মেঘ গেল উড়ে। ধানক্ষেত বাতাসের দিকে নুয়ে পড়ে আবার সোজা হলো। মাটিতে পড়ে থাকা শুকনো পাতা একদিক থেকে ছড়িয়ে গেল অন্যদিকে।
এর মাঝে 3 চাকার যানে চড়ে চাঁপা এলো শ্মশানে। মানিকের আস্তে আস্তেও দুপুর গড়িয়ে গেল। চিতা সাজানো শেষে চাঁপাকে নিয়ে যাবার সময় মুকুন্দ চিৎকার করে উঠল, মারে মারে, তুই চলে গেলি রে বাপ। হাত নিয়ে কে বসে থাকবে আমার জন্যে? আমাকে এখন কে খেতে দেবে রে মা? কে খেতে দেবে? কে খেতে দেবে? পাটকাঠিতে আগুন দিয়ে চিতা প্রদক্ষিণ শেষে মুখাগ্নি করা হলো। জ্বলতে লাগলো সর্বগ্রাসী আগুন। আগুনের দিকে তাকিয়ে মুকুন্দ ফিরে গেল 7 বছর আগে। রবিবারের এক শীতের রাতে সেদিন জ্বলেছিল বিথির চিতার আগুন। শ্মশান যাত্রীরা সব দাঁড়িয়েছিল চিতার চারদিকে। আগুনের আলোয় সকলের মুখ উদ্ভাসিত। শীত থেকে বাঁচতে সকলেই আগুনের সেই তাপ শুষে নিচ্ছিল। আগুনে সেদিন পুড়েছিল অসমাপ্ত জীবনের দুঃখ, কষ্ট, আশা, ভালোবাসা, স্বপ্ন। আর আজ আবার পুড়ছে সেই চিতা। আবার পুড়ছে আরো একটি দেহ। এক বাবার ভালোবাসা না অপমান, ঘৃণা, দুঃখে জর্জরিত বিকৃত লালসা, তার কামনার শিকার ধর্ষিত এক নারী দেহ। জগৎ সংসার চলছে তার নিজস্ব লয়ে। প্রতিদিন সূর্য উদয়, সূর্য অস্ত, অমাবস্যা, পূর্ণিমা, জোয়ার ভাটা সব নিয়ম মতো। উঠোনের কলম রাস্তাতে ফুল ফোটা শেষ। ওপাড়ার কুলসুম তালাক নিয়ে ফিরে এসেছে। স্বপ্নাদের গরুটা বকনা বাছুর বিয়েছে। দুলাল কলেজ পাশ করে ডাক্তারি পড়তে শহরে গেছে। ব্যবসায়ী ছেলের সাথে কুসুমের বিয়ে ঠিক হয়েছে। 2 মাস আগে অলকাকে আনতে গিয়েছিল বিনয়। ও শ্বশুর আসতে দেয়নি, বলেছে পূজার সময় পূজার জামা কাপড়ের সাথে জামাইয়ের জন্যে 1 লক্ষ টাকা দিতে হবে। জামাই ব্যবসা শুরু করবে, পুজোর সময় টাকা দিয়ে মেয়েকে নিয়ে যাবেন। কথাটা শুনে রক্ত শূন্য হয়ে গিয়েছিল বিনয়ের মুখ। অলকার মুখের দিকে তাকিয়ে কোনো কথা বলেনি, শুধু মাথা নিচু করে বসেছিল সে। রাতে খাবার পরে মেয়েটা একবার এসেছিল তার কাছে। তারপর নিচু গলায় বলেছিল, আমি বাড়ি যাব বাবা, তোমাদের কাছে। আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো। বিয়ের পর মেয়েরা শাড়ি গয়নায় স্বামীর সোহাগে উচ্ছল হয়ে ওঠে, অথচ এই কি চেহারা হয়েছে অলকার। ম্লান মুখ, চোখের নিচে কালি, কণ্ঠির হাড় উঁচু। বুঝতে অসুবিধে হয় না যে সে খুব বড় ভুল করে ফেলেছে। মেয়েটা সুখে নেই। এরপর আবার উঠেছিল টাকার কথা। অলকার অন্যায় সেদিন সে বলেছিল ব্যবসা করার জন্যে বাবা টাকা দেবে না। আর কেনই বা দেবে? এমনিতে বিয়ের সময় টাকা জোগাড় করতে ঘরের অনেক কিছুই বিক্রি করতে হয়েছে। এরপর একদিন রান্না করতে গিয়ে নাকি মেয়েটার শাড়িতে আগুন লেগেছিল। প্রতিবেশী একজনকে দিয়ে খবর পাঠিয়েছিল। ওই যে ওরা হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে। তারপর একটা খোঁজ পর্যন্ত নেয়নি। বিছানায় শুয়ে পোড়া ঘা নিয়ে যন্ত্রণায় কষ্টে কাঁদে অলকা। আর হাসপাতালের বারান্দায় শুয়ে রাত কাটায় বিনয়। কোথা থেকে আসবে চিকিৎসার এত টাকা? ভাদ্র মাস, উজানের ঢলে ঝিনাই এখন বড় অশান্ত। দকুল উপচানো ঢেউ তার। রাতে জ্যোৎস্নার আলোয় চিকচিক করে ঝিনাই। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে শেয়াল ডাকে। নারকেল গাছের পাতায় রাত জাগা পাখি ডানা ঝাপটায়। খাটের তলায় ইঁদুরের খুটখুট শব্দ।
ক্লান্ত অবসন্ন ক্ষুধার্ত মুকুন্দর চোখে তন্দ্রা নামে। চাঁপার কণ্ঠস্বর তার কানে ভাসে, প্রতিদিন রাতে তুমি যে এভাবে উপোস দাও, শরীর তোমার যে ভেঙে পড়বে বাবা। চকিতে মনের মধ্যে আনন্দের একটা আবেশ। চাঁপা এসেছে। বিছানায় উঠে বসে সে। নেশা করে এসে পাশের ঘরে ঘুমোচ্ছে মানিক। চাঁপার বিছানা শূন্য। ঘোর কেটে যায় মুকুন্দর। বাস্তবতা এসে দাঁড়ায় সামনে। মনে পড়ে বিথির মতো চাঁপাকেও সে পুড়িয়েছে শ্মশানে। শেষ চিহ্ন ছাইটুকু ভাসিয়ে দিয়েছে ঝিনাইয়ের জলে। বুকের মাঝে কষ্ট, চাপ চাপ কষ্ট। এক একবার মনে হয় টাকার নোটগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে ঝিনাইয়ের জলে ভাসিয়ে দেয়। মেয়েটার শ্রাদ্ধের সময় কিছু কিছু কথা এসেছিল মুকুন্দর কানে। আত্মঘাতী হয়ে ভালোই করেছে মেয়েটা। ভবিষ্যৎ বলে তো আর কিছু ছিল না। বাপটাকে মুক্তি দিয়ে গেল। সত্যি কি মুক্তি দিয়ে গেছে মেয়েটা তাকে, না অপরাধের বড় এক পাথর চাপিয়ে দিয়ে গেছে তার বুকের ওপর? জানে না, কিছুই জানে না মুকুন্দ। শুধু শুধু হু হু করে কাঁদতে থাকে সে। একই গ্রামে একই সাথে বেড়ে ওঠা ছাড়া মুকুন্দর সাথে তেমন কোনো সখ্যতা বিনয়ের কোনোদিনই ছিল না। অথচ আজ তার সামনে কোন মুকুন্দ? কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই বিনয়ের মুখে। শুধু মুকুন্দর হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে কপালে ঠেকিয়ে আছে সে। আবেগে শুধু বিনয়ের চোখে নয়, জল মুকুন্দর চোখেও। হাত দুটো ছেড়ে দিয়ে পথে পা বাড়ায় বিনয়। তার কাছে এখন মুকুন্দর দেওয়া 50,000 টাকা। বিনয়ের যাবার পথে এক দৃষ্টে তাকিয়ে আছে মুকুন্দ। একটু আগের বিনয়ের বলা কথাটা বড্ড মনে পড়ছে তার। মেয়েটা শ্বশুর বাড়িতে লোকদের খিদে খুব বেশি জানো। নিজেকেই নিজে প্রশ্ন করে সে, খিদে কি শুধু শরীরের? মনের তো খিদে হয়। মনের মধ্যে লালসার খিদে, কামনার খিদে, লোভের খিদে, নেশার খিদে। শরীর বা মনের যারই হোক না কেন, এই খিদেই তো সারা জীবন দাঁড়িয়ে নিয়ে বেড়ায় মানুষকে। সেও তো পুড়েছিল লোভের খিদের আগুনে। স্বপ্ন দেখেছিল চায়ের দোকানের টিনের দোচালা ঘরের। তাই তো মেয়েটা চলে গেল। পূর্ণিমার চাঁদ উঠেছে। জ্যোৎস্নার আলোয় ধুয়ে যাচ্ছে চারিদিক। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খুঁটিগুলোর আলোও আজ গুরুত্বহীন। মাঝে মাঝে জোনাকির সবুজ আলো। না হোক তার চায়ের দোকান, ভাঙা ঘরেই আসুক বৃষ্টির জল, শীতের বাতাস, তবুও অলকা সুস্থ হোক। আর কোনো বাবার বুক যেন খালি না হয়। বুকের ওপর চেপে থাকা পাথরটা যেন আজ সত্যি নেমে গেছে। অনেক দিন পর আজ সে ঘুমাবে শান্তির ঘুম। রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান। লাইক করুন, শেয়ার করুন।